সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তের দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্প অনুষ্ঠানের নতুন একটা এপিসোড থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমার আজকের জীবনের গল্পটা একটু ভিন্ন রকম। আমার আজকের জীবনের গল্পের মাঝে কিছু প্যারানর্মাল কথাবার্তা আছে, কিছু ভৌতিক কথাবার্তা আছে। আমি আসলে এমন গল্প প্রচার করি না, তারপরেও এই গল্পটা আমি অ্যালাউ করেছি শুধুমাত্র একটা কারণে। আজকে যার জীবনের গল্প তার নাম হচ্ছে মায়া খন্দকার। মায়া যে ভুলটা করেছে, এই ভুলটা ম্যাক্সিমাম ছেলেরাই করে এবং 99% মেয়েরা করে। সুতরাং আজকের এই গল্পটা প্রত্যেকটা মানুষের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। বরাবর মতো আমি আপনার কাছে আজও রিকোয়েস্ট করবো গল্প শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মায়া খন্দকার। আমার বাড়ি রাজশাহী। আমাদের পরিবারে আমরা দুই বোন, আমাদের কোনো ভাই নেই। আমার মা আছে আর বাবা হচ্ছে একজন সৌদি প্রবাসী। আমার পরিবারে আমার আরও হচ্ছে 4 জন মানুষ আছে। আমার দাদা আছে, দাদু আছে, আর হচ্ছে আমার 2টা পুপু, মানে আমার 2টা পুপি আমাদের সাথেই থাকে। সো আমাদের পরিবারটা অনেক বড় একটা পরিবার এবং রাজশাহীর ভিতরে আমার কাছে মনে হয় যে যতগুলো পরিবার আছে তাদের মাঝে আমাদের পরিবারটা অনেক 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 খুশি একটা পরিবার। কারণ আমরা সবসময়, আমার একটা জিনিস স্পষ্ট মনে হয় যে আমরা প্রতিদিন মানে রাতের বেলায় আমাদের উঠোনের মধ্যে পিড়ি বিছিয়ে, তারপর হচ্ছে পাটি বিছিয়ে সবাই কত রকম, তারপর ভূত পেতনি ওগুলার গল্প করতাম। যার জন্য আমাদের আশেপাশের যত মানুষজন আছে, মানে আমাদের গ্রামের অন্য যারা মানুষ আছে তারাও আমাদের মানে সবসময় সন্ধ্যার সময় আমাদের বাসায় চলে আসতো। তো আমাদের পরিবারটা অনেক সুখী একটা পরিবার, সেটা বলাই চলে। তো বরাবর মতো আমি তখন হচ্ছে আমি আমার স্টোরিটা আমার কলেজ থেকে শুরু করি। আমি তখন কলেজে পড়ি, কলেজে প্রথম ভর্তি হয়েছি রাজশাহীর কোনো একটা কলেজে। আর আমার ছোটো বোন হচ্ছে তখন ক্লাস 8-এ পড়ে। তো বাবা আমাদের জন্য বিদেশ থেকে একটা মোবাইল ফোন পাঠাইছিল। আসলে ওই সময় আসলে মানে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো অতটা প্রচলিত ছিল না। তো বাবা একটা অ্যান্ড্রয়েড মোবাইল পাঠাইছিল। তো ওই সময় মানে লাইক আমার স্টোরিটা হচ্ছে 2014 সালের দিকে। তো তখন আসলে 13-14 মাঝামাঝি। তো ফেসবুক আসলে অতটা মানে পপুলারিটি ছিল না ফেসবুকের। তো তারপরেও হচ্ছে আমার কলেজের কিছু ফ্রেন্ড আমাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেয়। তো ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেয়, আমি সবসময় হচ্ছে মানে আমি আসলে বুঝি না যে কীভাবে ইউজ করতে হয়। তারপর তারা আমাকে বলে দেয় যে এভাবে ইউজ করো, ওভাবে ইউজ করো, আমাকে দেখাই দেয়। তো তারা যেভাবে দেখায় দেয় আমি সেভাবে ব্যবহার করি। করতে করতে আমি হচ্ছে একদিনে আমার ফেসবুকে একটা ছবি পোস্ট করেছি, মানে আমাদের কলেজের সামনে একটা ছবি পোস্ট করেছি। তো ছবিটা অনেক সুন্দর ছিল, মানে আমি আসলে দেখতে যত সুন্দর ছবিটা তার চেয়ে অনেক বেশি সুন্দর উঠছে, সেটা বলতে হবে। তো ছবিটা পোস্ট করার পরে অনেকগুলো লাইক আসছে, কমেন্ট আসছে, বাট তাদের মাঝে একটা হাহা রিয়েট আসছে। তো হাহা রিয়েটটা আসার পরে আমার মানে মনের মধ্যে অনেক কষ্ট লাগলো যে আমি তো সুন্দর করে ছবিটা উঠে নিলাম, বাট হাহা রিয়েট কেন দিল। মানে আমার কাছে হাহা রিয়েটটা দিলে মনে হয় কি যে আমার কাছে নিজেকে অনেক অপমানিত মনে হয়। তো আমি ওই লোকটার হচ্ছে ইনবক্সে যাই, ইনবক্সে গিয়ে অনেকে হাই লিখে। তো উনি আমাকে বরাবর মতো হেলো লেখে। তো আমি জিজ্ঞেস করি যে আপনি কে? তো বলতেছে যে আপনি কে? তো আমার খুব রাগ হয়, যার জন্য আমি ওনাকে ডাইরেক্ট ফোন দিয়ে বসে মেসেঞ্জারে পারমিশন ছাড়াই। তো যখন ফোন করি উনি হচ্ছে রিসিভ করে। তো রিসিভ করার পরে আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনি আমার ছবির ভিতরে হাহা রিয়েট কেন দিয়েছেন? তো উনি বলে যে আমার কাছে আপনাকে ভূতের মতো মনে হয়েছে। আমি বললাম যে কেন, আমি কি দেখতে ভূতের মতো? তো উনি বলে যে আমার কাছে ভূতের মতো মনে হয়েছে, এখন আমি কী করবো বলেন না। তো যাই হোক, এভাবে কথা বলতে বলতে একটা পর্যায়ে তার সাথে আমি অনেক কথা বলি। সেদিন কথা বলতে বলতে কেমন যেন আমার একটু ভালো লাগে, মানে লোকটা একটু ভদ্র টাইপের ছিল। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় থাকেন? বলে যে ওনারা রাঙামাটিতে থাকে। তাই আমি বললাম রাঙামাটিতে আপনি কী করেন? তো বলে যে আমি একজন মসজিদে ইমামের চাকরি করি। তখন আসলে আমার কাছে অনেক ভালো লাগলো, কারণ আমার আব্বা সৌদি আরবে থাকে। বাবা সবসময় ইসলামিক টাইপের কথাবার্তা বলে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এই ধরনের কথাবার্তাগুলো বলে। তো যার জন্য উনি যেহেতু একজন মসজিদের ইমাম, তার মানে খারাপ হবে না। তাই আমি বলি আপনি ইমাম হয়ে ফেসবুক চালান কেন, আর অন্যের ছবি এরকমভাবে হাহা রিয়েট কেন দেন? তো উনি বলে যে আসলে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি কিছু মনে করবেন না। আমরা আসলে ওভাবে ফেসবুক চালাই না, বা আমার একটা অ্যাকাউন্ট আছে, ওটা আসলে আমার আশেপাশের বা আমার এলাকারও কেউ জানে না। আমি একরকম চুরি করে ফেসবুক চালাই। এরপর আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আপনার সাথে কথা বলে আমার ভালো লাগছে, আমি আপনাকে মাফ করে দিয়েছি, এটা বলে আমি লাইটে কেটে দিই। ওমা ওদিন রাতের বেলা উনি আমাকে আবারও মেসেঞ্জারে কল দেয়। যেহেতু উনি বলেছিল উনি হুজুর মসজিদের ইমাম, তা আমি ফোনটা রিসিভ করি। রিসিভ করার পরে উনি আমাকে বলে যে আপনি কি ঘুমাইছেন? আমি বললাম যে না, ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। তো বলে ঘুমানোর জন্য প্রিপারেশন নিলে আমি আপনাকে কিছু দোয়া বলি, যে দোয়াগুলো পড়ে ঘুমান, দেখবেন আপনি যতক্ষণ ঘুমিয়ে থাকবেন ততক্ষণ ফেরেশতারা আপনাকে পাহারা দিবে, আল্লাহ রহমত আপনার উপর থাকবে। আমার কাছে ভীষণ ভালো লাগলো। উনি মুখে মুখে বললাম, আমি দোয়াটা পড়লাম, তারপরে ঘুমাইলাম। অ্যান্ড ঘুম থেকে ওঠার পরে সকালবেলা উনি আমাকে আবার কল দিয়েছে। কল দেওয়ার পর উনি আমাকে সবসময় মানে অনেক বেশি টেক কেয়ার করে, আমি নামাজ পড়েছি কিনা, আমি এটা করেছি কিনা, ওটা করেছি কিনা, এবং কখনোই খারাপ কথা বলে না। হয় না যে একটু খারাপ কথা বলে, দুষ্টমি কথাবার্তা বলে, ওরকম কিছু না, মানে একেবারে সবসময় ভালো ভালো কথা বলে।
তো আমি যেহেতু আমার বাড়ি রাজশাহীতে আর এটা হচ্ছে রাঙামাটি, তো আসলে অনেক দূরে, আমি আসলে কখনো আমার জীবনে কখনো রাঙামাটিতে যাই নাই। তো উনি আমাকে মাঝে মাঝে ভিডিও করে দেয় পাহাড়ের ছবি। রাঙামাটি আসলে অনেক সুন্দর, উনি আমাকে যে ভিডিওগুলো পাঠাইছিল এগুলো আসলে দেখার মতো, অনেক সুন্দর পাহাড়ি পরিবেশ, অনেক সুন্দর, মানে রাস্তাঘাটগুলো অসম্ভব সুন্দর। একদিন আমাকে বলেন যে আমি আপনার সাথে দেখা করব। তখন আমি বললাম যে আমি তো আসলে মানে আমি তো আসলে থাকি রাজশাহীতে, অনেক দূরে, আপনি কি এখানে আসতে পারবেন? তো বলে কেন আসতে পারবো না, আপনি যদি বলেন আমি অবশ্যই আসবো, আপনি যদি পারমিশন দেন। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আসেন। তো আমি তখন তারে বললাম যে একটা কাজ করেন, আপনি আরও মানে 7-8 দিন পরে আসেন, মানে আমি লোকটার সাথে আরও কিছুদিন কথা বলি, ফ্রি হবো, লোকটা কেমন আমি বুঝবো, আমার এই হচ্ছে চিন্তাভাবনা। তো 7-8 দিনের সময় নিয়ে তার সাথে কথা বলতে বলতে, মানে উনি প্রতিদিন নামাজ, উনি সবসময় ইসলামিক কথাবার্তা বলতো। তো ওই কথাবার্তা বলতে বলতে কখন যে লোকটাকে আমার এত ভালো লেগেছে আমি আসলে বলে বোঝাতে পারবো না, এবং মনের অজান্তেই যে কখন তার সাথে আমার সম্পর্কটা হয়ে যায় আমি ঠিক নিজেও জানি না। প্রতি রাত জেগে জেগে তার সাথে ফোনে কথা বলতে বলতে একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। তো উনি যেহেতু মুসলিম এবং হচ্ছে একজন মসজিদের ইমাম, তার মানে বরাবর মতো উনি ভালো মানুষ হবে, এটা আমার চিন্তা ভাবনা। তো ঠিক আছে, আমি ওনাকে ঠিকানা দিলাম, ঠিকানা দেওয়ার পরে উনি আসছে। আসার পরে আমি যখন ওনার সাথে দেখা করতে গেলাম, আমি একটু মানে লাইক আমি খারাপ করে বলতেছেন, একটু সারপ্রাইজ হয়ে গেলাম। মানে সারপ্রাইজ বলতে লোকটাকে আমি ভিডিও কলে যেমন দেখেছিলাম এবং ওনার বাস্তব ছবির সাথে ওই ভিডিও কলের আসলে কোনো মিল নাই, এবং ছবিগুলো জানি কেমন একটু ভিন্ন রকম টাইপের। তখন আমার মনের মাঝে অনেক কষ্ট লাগেছে, আসলে আমি এমন মানে মানুষটাকে একরকম দেখলাম, এখন আর আরেক রকম। মানে হয় না যে উনি আসলে অনেক হ্যাংলা আর মাথায় চুল নাই, মানে চুল নাই বলতে উনি চুলগুলো ফেলে দিয়েছে, মানে চুল একেবারে মাথা বিল্লু করে রাখছে এরকম। একটা সানগ্লাস পরে এসছে, মাথার মধ্যে টুপি আছে, পাঞ্জাবি পরা আছে। তো অন্য কিছু যাই হোক, লোকটার লুকিংটা একেবারে ইসলামিক মানুষের মতো। তো যার জন্য আমার এই ব্যাপারটা ভালো লাগছে যে যাই হোক উনি তো একজন ইসলামিক মানুষ। তো সেদিন ওনার সাথে আমি আমাদের আশায় তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওই জায়গাগুলোতে ঘুরে টুরে তো উনি বরাবর উনি আমার একটাবার কিন্তু আমার হাতটাও স্পর্শ করে নাই, আমার হাতেও কিন্তু উনি ধরে নাই। তো অনেক কথাবার্তা বলছে, কথাবার্তা সুন্দর সুন্দর কথাবার্তা বলে উনি বিকালবেলায় আবার চলে গেছে। তো আমি বললাম যে আপনি একটা কাজ করেন, এখানে হোটেল আছে, হোটেলে থাকেন, আবার কালকে আবার দেখা করি। তো উনি বলে যে না, আমি আসলে মসজিদ থেকে একদিনের ছুটি নিয়ে আসছে, তো আমি একদিনে বেশি থাকতে পারবো না। তো যাই হোক সেদিনে হচ্ছে উনি ব্যাক করে রাঙামাটিতে চলে যায়। তুমি যখন রাঙামাটিতে চলে যায়, তো যাওয়ার সময় আমার সাথে ফোনে সারাক্ষণ কথা বলতে তো আমি সেদিন যখন বাসায় ফেরার পরে রাতের বেলায় হচ্ছে আমার ছোটো বোন, আমি, মা, আমরা সবাই মিলে বসে আছি। তো মার একটা অভ্যাস হচ্ছে কি যে মা রাতের বেলায় আমার মাথার মধ্যে তেল দিবে, এটা মায়ের অভ্যাস, যে ঘুমানোর আগে মা আমার মাথার মধ্যে তেল দিবে, এটা মায়ের একদম ছোটোবেলা থেকে আমি দেখে আসছি। তো মা বরাবর মতো যখন মাথায় তেল দিয়ে গেলো, মা হঠাৎ করে দেখতেছি যে আমার অনেকগুলো চুল কাটা। তখন মা আমাকে জিজ্ঞেস করতেছে, কিরে মায়া তোর চুলগুলো কেন কাটা? আমি বললাম কই মা, আমার চুল কাটা কোথায়? তখন আমি সামনে এসে আয়নার সামনে গিয়ে দেখতেছি যে হ্যাঁ, আমার এক গুচ্ছ চুল মনে হয় যেন মানে কেচি দিয়ে কাটছে, এরকমটা মনে হচ্ছে। তখন আমি বুঝতে পারতেছি না যে কীভাবে কী হইলো। তখন আমি মারে বললাম যে মা, হয়তো বাসে আসতেছি, তো কেউ হয়তো দুষ্টমি করে, পিছনের সিটে অনেক ছেলেরা দুষ্টমি করে বসে, তো মেয়েদের জামা কেটে দেয়, তারপরে ওড়না কেটে দেয়, এরকম হয়তো আমার চুল কেটে দিছে। তো ব্যাপারটা নিয়ে আমি আর মানে সামনের দিকে গেলাম না। বাট এরপর থেকে এই লোকটাকে আমি যতটুকু আমার প্রতি, তার প্রতি আমার ভালোবাসা ছিল, ভালোবাসাটা দ্বিগুণ হয়ে গেল। মানে উনি যা বলতো আমি তাই শুনতাম, ওনার কোনো কথা আমি ফেলতাম না। মানে আমার কাছে মনে হয় কি যে আমি একটু লাইক নর্মাল টাইপের কিছু হয়ে গেছে। উনি যেটা বলে, উনি যদি আমাকে বলে যে তুমি ঘুমাইও না, এখানে বসে থাকো, আমি বসে থাকি। উনি যদি বলে যে তুমি এখন খাও, আমি খাই। মানে এক কথায় যে ওনার কথার বাইরে আমি কোনো কাজই করি না। এভাবে যেতে যেতে অনেক দিন চলে যায়, প্রায় 4-5 মাসের মতো হয়ে যায়। তখন আমার পরিবার থেকে আমার বাবার হচ্ছে দূর সম্পর্কের এক আত্মীয়র মানে ছেলে আমাকে দেখতে আসে। তো আমি ওনাকে ফোন করে বলি যে আমাকে দেখতে আসছে, এখন হয়তো আমার বিয়ে হয়ে যাবে। তখন উনি আমাকে বলে যে আমি আপনাকে এত ভালোবাসি, আর আপনার সাথে আমি এতদিন ধরে কথা বলতেছি, তো আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে তো আপনি আল্লাহর কাছে দায় দিতে হবে। আমি বললাম যে কেমন? উনি বলে যে দেখেন, আমি একটা বেগানা পুরুষ, আপনি আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন, আমাকে ভিডিও কলে আমার সামনে আসছেন, আমার সাথে ঘুরেছেন, এখন আপনি যদি আমাকে বিয়ে না করে অন্য কোনো পুরুষকে বিয়ে করে ফেলেন তাহলে আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর আপনি যদি আমাকেই বিয়ে করেন তাহলে হয়তো হাসরের ময়দানে আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে নিব, আমরা তো বিয়ে করে ফেলেছি, তাই না? এভাবে ইসলামিক কথাবার্তা বলুন, আমাকে একটু আটকায় ফেলে। তা আমি বলি যে তাহলে কি করব? উনি বলে যে আপনি আমাকে বিয়ে করেন, আপনার পরিবারকে আমার কথা বলেন। আমি বলছি আমার পরিবার আমাকে কখনোই রাঙামাটিতে বিয়ে দিবে না। তখন উনি বলে ঠিক আছে, আপনি আমার সাথে পালায় চলে আসেন। আমি একটা মসজিদে চাকরি করি, তখন উনি আমাকে বলেছেন 1200 টাকা বেতন পায়, বলে 1200 টাকা বেতন পাই, টিউশনি করি 5000 টাকার মতো হয়, সব কিছু মিলে আমরা অনেক ভালো থাকবে, আপনি চলে আসেন। আমি বললাম যে না, আমি আসলে যেতে পারবো না, প্লিজ, আর আমার পক্ষে পালিয়ে যাওয়া সম্ভব না। তখন উনি আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে,
যদি পালায় না আসেন, অন্য কাউকে বিয়ে করে ফেলতে পারেন তাহলে বিয়ে করে ফেলেন। এটা বলে আমি বুঝতেছি না যে আমার রাতের মধ্যে, এটা আমি ফোনটা কাটলাম, বাট রাতের মধ্যে কী হয়েছে আমি না বুঝতে পারতেছি না। আমি অনেকটা উইক হয়ে গেছি, অনেক দুর্বল হয়ে গেছে ওনার উপর। আমি সকালে অনেকে কল দিয়ে বলতেছি যে আমার খুবই খারাপ লাগতেছে, আপনি যা বলবেন আমি তাই করবো। তখন উনি বলে যে আজকে রাতেই আপনি আমার সাথে পালায় আসবেন, আমি আসতেছি। উনি যেভাবে বলছে সেভাবেই আমি ব্যাগ ট্যাগ রেডি করে আমি ওনার ফোনের অপেক্ষায় আছি। বরাবর রাতের বেলায় উনি আসছে। আসার পরে আমি আমাদের বাসার ঠিকানা ওনাকে আগেই দিয়ে দিচ্ছি। উনি আসছে, মানে মাইক্রোবাস নিয়ে আসছে, উনি ওখান থেকে কন্ট্রাক্ট করে মাইক্রোবাস নিয়ে আসছে। তো আইসা আমাকে ফোন দিচ্ছে রাত তখন 3টার মতো বাচ্চানে ওকে কল দিচ্ছে যে আমি এই জায়গায় আছি, আপনি হচ্ছে চলে আসেন। তখন আমি আর কোনো দেরি না করে, আমি তো আগেই রেডি হয়ে বসে আছি, মা ঘুমিয়ে আছে, তারপর হচ্ছে ছোটো বোনটাও ঘুমিয়ে আছে, সবাই ঘুমিয়ে আছে। আমি সাথে সাথে ব্যাগটা নিয়ে আমি বেরিয়ে যাই বাসা থেকে। বের হয়ে উনি যেভাবে বলছে সেভাবে যাই, দেখি যে হ্যাঁ একটা সাদা মাইক্রোবাস আছে, একটা মাইক্রোবাসে করে আমি ওনার সাথে চলে যাই। আমার জীবনটা ওখান থেকে একটু চেঞ্জ হতে শুরু করে। মানে আমি যখন ওনার স্পর্শ পাই, উনি যখন আমার গায়ে হাত দেয় বা আমি যখন আমার সামনে যাই, তখন আমি আসলে নিজের মাঝে নিজে থাকি না, আমি জানি কেমন অন্যরকম হয়ে যায়, মানে অন্যরকম টাইপের অন্যরকম কিছু হয়ে যায়। তো যাই হোক, এভাবে উনি আমাকে রাঙামাটিতে না নিয়ে উনি আমাকে চিটাগংয়ে নিয়ে গেল। তো চিটাগংয়ে নিয়ে গেলে একটা বাসা ছিল, ওই বাসাতে আমাকে নিয়ে গেল, নিয়ে বলতেছে যে মানে বিয়ে করবে। আমি বললাম যে না, আমি নিজেই বলি যে আপনি আমাকে বিয়ে করবেন না, বিয়ের কাজটা আগে করে ফেলি। তখন বলো আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম না, আমি বিয়ে করে ফেলবো। তার মাঝে আমি আমার হচ্ছে মাকে কল দেই, গাড়িতে থাকা অবস্থায় মাকে কল দিচ্ছে, মা আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি, আমি তার সাথে চলে যাচ্ছি, আর আমি ফিরে আসবো, তোমরা আমাকে নিয়ে কোনো টেনশন করো না, ছেলেটা অনেক ভালো। তখন ও হচ্ছে আমার মার সাথে কথা বলে, হ্যাঁ আমার মায়ের সাথে ও কথা বলে আমার মাকে বলে যে আন্টি আমি তো আসলে ওর অনেক ভালোবাসি, আপনারা তো আমার বাড়ি রাঙামাটিতে আমার কাছে বিয়ে দিবেন না, যার জন্য আমি আসলে ওকে নিয়ে আসছি, আমরা বিয়ে শাদী করে 1-2 মাস পর আপনার সাথে আবার দেখা করবো। তখন মা প্রচুর কান্নাকাটি করে, বাট আমিও প্রচুর কান্নাকাটি করি। এর মাঝে ও মোবাইল ফোনটা নিয়ে বন্ধ করে দেয়। যাই হোক, এখনও আমাকে বিয়ে করবে, ও কাজী আনতে গেছে, কাজী সহ আরও 5-6 জন লোক আনছে, আইনা ও আমাকে বিয়ে করতেছে। তো আমি বললাম কাবিনের কথা উঠছে, তো আমি বললাম যে তুমি আমাকে কাবিন কত দিবা? তো আমাকে বলে তুমি যত টাকা বলো আমি তত টাকায় কাবিন দিব। তখন ও আমাকে বলে যে আমি বলি যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে 10 লাখ টাকা কাবিন দিবা। ও বলে আমি তোমাকে 15 লাখ টাকা কাবিন দিব। আমি খুব সারপ্রাইজ হয়ে গেলাম যে উনি আমাকে 15 লাখ টাকা কাবিনে বিয়ে করছে। আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না যে মানুষটা 1200 টাকা বেতনের চাকরি করে, কিন্তু 15 লাখ টাকা কাবিন। আমি আসলে সারপ্রাইজ হয়ে গেলাম। তো যাই হোক, আমাদের বিয়ে শাদীটা কমপ্লিট হলো, আমরা ওই বাসায় থাকলাম, আমাদের বাসর হলো। এভাবে একটু একটু করে আমাদের সম্পর্কটা সামনের দিকে যাচ্ছে। আর এরই মাঝে আমি আমার পরিবারের সাথেও যোগাযোগ করতেছি কন্টিনিউ, বাবার সাথে মার সাথে কথাবার্তা বলতেছি। তারাও আসলে মানে হয় না যে মানে মেয়ে তো পালায়ে গেছে, এখন আর খুব রাগারাগি করে কি হবে, ওইটা মিলে তারাও আমার সাথে একটু ভালো ভালো কথাবার্তাই বলে, খারাপ বলে না। বাবু কথাবার্তা বলতে বলতে প্রায় 6 মাস পরে আমার বাবা বাংলাদেশে আসে। অ্যান্ড বাংলাদেশে আসার পরে বাবা হচ্ছে বলে যে মা তুই চলে আয়, যা হয়েছে তা তো হয়েছেই, আমরা সব কিছু মেনে নিব। তো আমি ওকে বলি যে ঠিক আছে আব্বা আম্মা তো মেনে নিচ্ছে, আমরা এবার চলো না আমরা চলে যাই। তো ওর কথা মতো আমরা হচ্ছে আমাদের বাড়িতে আসি। বাড়িতে আসার পরে বাবা আমাদেরকে দেখে বাবা অত্যন্ত খুশি হয়, বাবার মনে কোনো রাগ নাই। বাবা বলে যে ছেলেটা ভালো, খারাপ না। বাট একটা ব্যাপার আমি বলে রাখি, ও আমাকে আগে বলেছিল ও মসজিদে চাকরি করে, মসজিদের ইমাম, কিন্তু বিয়ের পরে ও কখনো রাঙামাটিতে যায়নি, চিটংয়ে আছে, টুপি পরে পাঞ্জাবি পরে সবই ঠিক আছে, বাট মাঝে মাঝে নামাজও পড়ে না। তো যাই হোক, এভাবে যেতে যেতে আমি হচ্ছে আমাদের বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আব্বা তো অনেক খুশি আমাকে পেয়ে। তো সব কিছু মিলে তখন আমার ছোটো বোনটা হচ্ছে রাজশাহীতে চলে গেছে, মানে রাজশাহী শহরে থেকে ও হোস্টেল থেকে পড়ে। এভাবে যেতে যেতে তখন আমার ছোটো বোনটাও বাড়িতে আসে। আমার ছোটো বোন, বাবা, মা, আমার দাদা, দাদু, তারপর 2টা পুপি, সবাই মিলে অনেক অনেক খুশি, অনেক হ্যাপি একটা পরিবার। আর আমি অনেক খুশি যে আমার জামাইকে হচ্ছে আমার বাবা মেনে নিয়েছে। আমরা 1 সপ্তাহের মতো থাকার পরে আমি ওখান থেকে আবার হচ্ছে চলে আসি চিটংয়ে। আমি চিটংয়ে আসার সময় বাবা কিন্তু ওকে অনেক কিছু দেয়, একটা মোবাইল ফোন দেয়, একটা স্বর্ণের চেন দেয়, তারপরে বাবা ওকে আরও 15,000 টাকা দেয়। আমি যখন বলছিলাম যে বাবা ইমামের চাকরি করে, আমি কিন্তু বাবা মাকে বলি না যে ও আসলে মানে কোনো কিছু বলিনি, শুধু বলছে ওই ইমামতি করে। তো যাই হোক, আমার আব্বা আম্মা ওর বাবা মায়ের সাথে কথা বলতে চাইছিল, তো ফোনে ওর বাবা মায়ের সাথে কথা বলাই দিছে। তো যাই হোক, আব্বা বলছিল যে একটা দিন ফিক্সড করে একটা অনুষ্ঠান করবে, কিন্তু অনুষ্ঠান করতে রাজি নাই। ও বলে এগুলো হারাম, অনুষ্ঠান করা, তারপরে মানুষ দিয়ে যাওয়া, আমার এত মানুষ এরকম করবে, এগুলো হারাম, এগুলো ঠিক না, আমি এগুলো করতে পারবো না। তখন আমি বাবাকে বুঝালাম যে বাবা ও তো এরকম করতে রাজি হয় না। তারপরেও বাবা সবসময় বলে যে তুমি তোমার আব্বা আম্মাকে আমাদের বাসায় নিয়ে আসো, একটা সময় আসো, আমরা তাদেরকে একটু দেখি। কিন্তু ও কখনোই আজ আনবে কাল আনবে বলে এরকম করে ঘুরাইতে আসে। একটা পর্যায়ে আমাকে বলতেছে ওর একটু প্রবলেম, আমাকে বলছে যে আমার একটু প্রবলেম হয়েছে, আমি আসলে ইমামের চাকরিটা ছেড়ে এখানে একটা ব্যবসা করতাম, বাট ব্যবসাতে অনেক প্রবলেম হয়েছে, তুমি আমাকে কিছু হেল্প কর। আমি বললাম যে কী ধরনের হেল্প? আমাকে বলে যে কিছু টাকা দাও।
তখন আমি তো বললাম যে আজব ব্যাপার, আমি টাকা কোথায় পাবো? বলে তোমার আব্বা আছে না, তোমার আব্বার কাছে চাও। তো ও সেদিন রাতের বেলা আমার আব্বাকে কল দিয়ে বলে যে বাবা আমি একটা ব্যবসা করতাম, একটা প্রবলেম হয়েছে আমার, আসলে মানে আমার একটু 5 লাখ টাকা খুব দরকার, আপনি যদি দেন আমি আপনাকে দিয়ে দিব। তো বাবা প্রথম দিকে একটু, যেহেতু বাবা বিদেশ অনেক বছর, আমার আব্বা কিন্তু আমাদের এলাকাতে প্রথম বিদেশে গেছে, বাবা প্রায় 22 বছরের মতো বাবা বিদেশে কাটাইছে। তো আমাদের ওখানে লন্ড্রি ছিল, বাবা টাকা পয়সা আছে, খারাপ না। তো বাবা যেহেতু বলছে, তো আমার আব্বা আর কোনো কিছু না ভেবে বলতেছে যে তোমার আব্বা আম্মাকে নিয়ে আসো, আমি দিব। তখন ওর আব্বা আম্মাকে নিয়ে আসে, ওর আব্বা আম্মাকে নিয়ে আসে। আমি কিন্তু ওর আব্বা আম্মাকে এর আগে অনেক দেখছি, ওর আব্বা আম্মা রাঙামাটিতে থাকতো, আমাকে কখনো রাঙামাটিতে নিয়ে যায় না। আমার বিয়ে হওয়ার পরে শুধু 2বার ওর বাবা মাকে ও চিরঙে আনছিল। তো বরাবর ওর বাবা মাকে নিয়ে ও আমাকে নিয়ে গেছে। যাওয়ার পর আমার বাবা কী করছে যে ওই 5 লাখ টাকা ওর বাবার হাতে দিছে। ওর বাবার হাতে দিয়ে বলে যে বিয়া, এই টাকাটা আমি আপনার হাতে দিলাম, এখন ছেলে কী করবে না করবে এটা ছেলে জানা, আমি আপনাকে দিলাম যে আপনি টাকাটা কাজে লাগাবেন। এটা বলার পরে আমরা টাকা টুকা নিয়ে সব কিছু নিয়ে 2 দিন ছিলাম। 2 দিন থাকার পর সব এবার চলে আসে, আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী। এখন চিটংয়ে আসার পরে আমি তার মাঝে একটু পরিবর্তন দেখতে পাই। মানে পরিবর্তন বলতে এই পরিবর্তনগুলো আমি আগেও দেখছি, বাট আমি ওভাবে খেয়াল করি নাই। বাট এখন থেকে দেখতেছি একটু গভীরভাবে। মানে রাতের বেলায় ও উঠে এরকম মোমবাতি জ্বালিয়ে মোমবাতির সামনে বসে থাকে, তারপরে বেনবিনিয়ে কী জানি বলে, তারপরে একসাথে 3টা মোমবাতি জ্বালায়। মাঝে মাঝে আমি দেখি যে ও সুই দিয়ে ওর হাত ছিদ্র করে, মানে বের করে, রক্ত বের করে, আগুনের উপরে এরকম ছিটকা মারে, আগুনের উপরে রক্ত ছিটকা মারে। তো আমি এগুলো দেখতাম, আমি ওনাকে বলতাম এগুলো কেমন কথা, তুমি এগুলো কেন করো? আগে যখন বলতাম ও বলতো যে এগুলো আসলে মানে আমাদের ধর্মের ভিতরে আছে, বাট এগুলো আসলে সবাই বোঝে না, এগুলো মানে অনেক ইসলামিক কথাবার্তা, আমি তো ওকে পরে বুঝাই বলবো। তখনই আমাকে অমুক নবীর, তারপরে বিভিন্ন রকমের হচ্ছে মানে ফির আউলিয়া, ওদেরকে দিয়ে উদাহরণ দিয়ে দিও আমাকে বুঝে। আমি তো আসলে এগুলো বুঝি না। যাই হোক, এভাবে যেতে যেতে ওর মানে টাকার চাওয়ার মাত্রাটা বেড়ে যায়। তখন 5 লাখ টাকা আনার পরে প্রায় 3-4 মাস পরেও আমার কাছে আবারও টাকা চায়। তো আবারও টাকা চায়। আমি ওরে বললাম যে আচ্ছা, এই 3-4 মাসের মধ্যে কিন্তু আমি আবার আমার বাবু গর্ভে আসে। বাবু গর্ভে আসার পর আমি ওকে বলি যে আমার মেয়ে হবে, মানে আমার হচ্ছে গর্ভে মেয়ে হবে, মানে আমি চেক আপ করানোর পরে ডক্টর বলে যে মেয়ে হবে। তো যাই হোক, এরই মাঝে আমার মেয়েটা আসবে। তো আমি ওরা বলি যে এখন তোমার কাছে তো কোনো টাকা নেই, তুমি তেমন কোনো কাজও করো না, আমার আব্বা আম্মা টাকা দিয়ে আমাকে হচ্ছে হসপিটালে নিতে হবে, এখন আমার মেয়ে হবে, আমি বাঁচবো কি মরবো তা জানি না, এখন আমি আব্বার কাছে টাকা চাইতে পারবো না। তখন তার মানে ইয়েটা বেড়ে যায়, মানে তার অত্যাচারটা আমার উপরে বেড়ে যায়, আমার গায়ে হাত তুলতে শুরু করে, গায়ে হাত তোলে। তো একটা পর্যায়ে আমি আব্বার কাছে কান্নাকাটি করে বলে যাবো, ওরা তুমি আর 2 লাখ টাকা দিয়ে দাও বাবা, তুমি তো আমার বাবা না, বাবা প্লিজ দিয়ে দাও, আমার মেয়েটা দুনিয়াতে আসবে, এখন হচ্ছে ওকে যদি টাকাটা না দাও, যদি মন খারাপ করে, তাহলে প্লিজ বাবা, ও তো নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ। আমি ওর সম্বন্ধে খুবই প্রশংসা করি ফ্যামিলির কাছে। এখন করার পরে দেয়, ঠিক আছে, ও হচ্ছে মানে আমার আব্বা আরও 2 লাখ টাকা ওকে দেয়, টোটাল 7 লাখ টাকা আব্বুকে দিয়ে দেয়। মোবাইল, স্বর্ণের চেন, এগুলো ছাড়াই 7 লাখ টাকা হয়ে যায়। তখন এখন দেখি কি যে ও আমি যখন আমার যখন বাচ্চা প্রসব হবে, আমার তখন পেটে প্রচণ্ড ব্যথা হয়। আমাকে বলি যে তুমি আমাকে প্লিজ ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। ও আমাকে ডাক্তারের কাছে নেয় না। ও একটা আয়া নিয়ে আসে, ওই আয়াটা ওকে বারবার বলতেছিল যে আপনার ওয়াইফের অবস্থা ভালো না। আমি শুনতেছি যে আপনার ওয়াইফের অবস্থা ভালো না, ওনাকে হচ্ছে হসপিটালে নিয়ে যান, কিন্তু না, আমাকে হসপিটালে নেয়। সারা রাত পেটের ব্যথায় আমি কাঁদতে কাঁদতে, আমার প্রায় আনুমানিক সকাল 4টার দিকে আমার বাচ্চাটা আসে দুনিয়াতে। আমার বাচ্চাটা অনেক উইক, মানে হাতগুলো একেবারে মানে খুবই ছোটো, মানে ও এত কম বয়সে এত অল্প সময়ে চলে আসছে, এটা আসলে বোঝার মতো, মানে দেখলে মনে হয় কি ইঁদুর বা বিড়ালের বাচ্চার মতো, খুবই ছোটো, একদম ছোটো। তো যাই হোক, আমার বাচ্চাটা ট্রিটমেন্ট করতে হবে, হসপিটালে নিতে হবে, ও একটা টাকা আমাকে দেয় না। আমি আমার বাবার কাছ থেকে 50,000, 20,000, 30,000 এরকম করে মাসে মাসে আনতেছে, আর বাচ্চা ট্রিটমেন্ট করতেছে। তো একটা সময় আমার খুব রাগ হয় যে আমি এইভাবে আর কতদিন করব। চলতে চলতে আমার বাচ্চাটা যাই হোক একটু মোটামুটি বড় হয়, ও একটু কথা বলতে পারে, মানে একবার ক্লিয়ার না, মোটামুটি একটু কথাবার্তা বলতে পারে। বাট এই পর্যায়ে ও দেখি যে আমি ওকে কখনোই জিজ্ঞেস করতাম না, আমার যে সংসারে প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে, আমি ওকে কখনোই জিজ্ঞেস করতাম না যে তুমি কী করো বা মানে তোমার কাজ কী, এগুলো কখনোই জিজ্ঞেস করতাম না। একটা সময় আমাকে বলে যে আমাদের একটা অনুষ্ঠান আছে, আমাদের একটা মানে পার্টি আছে আমাদের অফিসের, আমি ওই পার্টিতে। আমি বললাম যে তুমি না মসজিদের ইমামই করতা, এখন কিসের অফিস? তো আমাকে বলে যে আমি একটা গার্মেন্টসের বাইং হাউসে চাকরি করি। আমি আসলে তোমাকে মিথ্যে বলেছিলাম, আমি আসলে কোনো ইমাম ছিলাম না, আর আমি রাঙামাটিতেও ছিলাম না, রাঙামাটিতে আমার বাড়ি, কিন্তু আমি থাকতাম চিটাগংয়ে। তো যাই হোক, এখন মেয়ে আসছে দুনিয়াতে, আমি এর ব্যাপারগুলো নিয়ে কথা বলি না। তো একদিন সে আমাকে করলো কি, যে আমাকে সন্ধ্যার সময় নিয়ে গেলো বাসা থেকে, মেয়েটাকে বাসায় রেখে গেছে। আমার হচ্ছে পাশের বাসায় একটা আন্টি ছিল, উনি মেয়েটার কাছে দিয়ে আমাকে নিয়ে গেল। যাওয়ার পর আমি দেখতেছি যে ওখানে পার্টি হচ্ছে, অনেক মানুষ, বিদেশি লোকজনও আছে, আমাকে এখানে নিয়ে গেল।
নিয়ে যাওয়ার পরে আমি কিছুই বুঝতেছি না যে ও আমার কানে কানে বলতেছে যে আমার বসকে একটু সময় দাও। তখন আমি বললাম যে মানে আমি ওকে বলতেছি যে সময় দিব মানে তুমি কী বলতেছো, আমি তো বুঝতেছি না। পরে বলতেছে যে বসের একটু আদর আপ্যায়ন করো, বসের পাশে গিয়ে একটু হাতের মোটকাগুলো ফুটাই দাও, বিদেশি মানুষ। তখন আমি বলতেছি যে আমি তোমার বসের হাতের মোটকা ফুটিয়ে দিব মানে তুমি এগুলো কী বলতেছো। ওর মাথার মধ্যে কিন্তু তখনও টুপিটা আছে, পাঞ্জাবিটা পরা। তখন আমি বলছি যে একটু যাও না, এটা বলে আমাকে ধাক্কা দেয়। তো আমি তখন ওনার বসের পাশে গিয়ে বসি। বসার পরেই মানে আমি আর কিছু বুঝতে পারি না যে মানে বস আমার হাত ধরার পর আমি দাঁড়ায় যাওয়ার পরে ও কী করে, ওই সাথে সাথে রুম থেকে বেরিয়ে গিয়ে ও দরজাটা লাগিয়ে দেয়। আমি তখন একটু সারপ্রাইজ হই যে ওখানে 3-4টা লোক ছিল, 2টা বিদেশি ছিল আর বাকি একজন সম্ভবত সাকমা ছিল আর 2জন হচ্ছে আমাদের বাঙালির মতো। তো কিছুই বুঝতে পারি না, ওরা আমার উপরে ছাপাইয়া পড়ে। আমার তখন এত কষ্ট লাগে আমি বলে বুঝাইতে পারবো না। টানা প্রায় 4 ঘন্টা আমাকে এখানে ও বন্দি করে রাখছে, আর ওদের যা করতে মন চাইছে ওরা আমার সাথে তাই করছে। আমি কখনো মানে বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে এগুলি কী হচ্ছে। আমার কাছে মনে হচ্ছিলো যেন আমি স্বপ্ন দেখতেছি, আমার এই স্বপ্ন হয়তো একটা সময় ভেঙে যাবে। তখন ওরা দরজা খুলে যখন বেরিয়ে যায় তখন ওরা অনেক মোট খায়, আমার গায়ে মোট ঢেলে দেয়, আবার বিভিন্ন পানি আমার গায়ে ঢেলে দেয়। তারপর কাচ ভেঙে, আমি যখন জোরাজোরি করে কাচ ভেঙে আমাকে বলে পেটের মধ্যে ঢুকিয়ে দিবে, এরকম ভয় দেখে আমাকে। আমি খুবই দুর্বল হয়ে যাই, আমি আর হাঁটতে পারি না একরকম। ও দরজা খুলে আইসা আমি ওরা বলি যে তুই আমার গায়ে ধরবি না, এটা বলে আমাকে লাথি মারি, এই করি সেই করি। কিন্তু না, ও আমার কোনো কথাই শোনে না। আমাকে বলে যে দেখো আমি একটা বসদের কাছ থেকে একটা প্রবলেম করে ফেলছি, আমার প্রায় 1 কোটি টাকার মতো লস হয়ে গেছে, এখন প্লিজ তুমি ওদেরকে একটু সময় দিচ্ছ, যার জন্য আমার এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। আমি ওর কোনো কথাই শুনি না। আমি বাসায় আসার পর আমার চোখের পানিগুলো মুছতেছি, আর মানে প্রচণ্ড মেয়েটাকে বুকে জড়ায় ধরে প্রচণ্ড কান্না করতেছি। আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে সেদিন কী হয়েছে, আমার সাথে যে কী করলো আমি মিলাইতে পারতেছি না, এই কি সেই মানুষটা। যাই হোক, সব কিছুর পরে সকালবেলা আমি তো কোনো মতে কেঁদে রাতটা পার করলাম। সকালবেলা ও গেছে, আমি আর কোনো কথা না বলে আমি আমার মেয়েটাকে কোলে নিলাম। মেয়েটাকে কোলে নিয়ে আমি আর ওর কাছে থাকবো না, আমি চলে আসছি। আমি আমার মেয়েটাকে নিয়ে আমি চলে আসছি, আমার রাজশাহীতে চলে আসি। আসার সময় আমাকে অনেক কল দিচ্ছে, আমি ওর কোনো কল ধরি নাই। রাজশাহীতে আসার পর আমি কারো কাছে কিছুই বলি না, কাউকে কিছু বলি না। ওর এত বড় সাহস, ও রাজশাহীতে আবারও আসে, 2 দিন পরেও আসে। আমি কিন্তু কাউকে এই পর্যন্ত কিছুই বলি না। বাবা আছে, চাচা আছে, জিটু আছে, কারোর কাছে কিছু বলি না। আমার ভাই নেই, কিন্তু আমার চাচা তো ভাই বোনেরা আছে, ওদেরকেও কিছু বলি না, কারোর কাছে বলি না। কারণ যেহেতু আমার মেয়েটা দুনিয়াতে আসছে, আমার মেয়েটার দিকে মুখের দিকে তাকে আমি কিচ্ছু বলি নাই। এখন ও আসার পরে আমি দেখতেছি যে ও আমাকে বুঝাইতেছে, আমার পায়ে ধরতেছে, আমাকে রিকোয়েস্ট করতেছে, যাবার তো হয়ে গেছে ভুলে যেতে। কিন্তু আমি বলছি যে না, আমি আর তোমার সাথে কখনোই যাবো না। কারণ এইটা সম্ভব না যে আজকে ও এই কাজটা করছে, কালকে হয়তো আরেকটা করে ফেলতে পারে। আমি তো শিক্ষিত মেয়ে, পড়াশোনা করছি, আমার মাথায় এই বুদ্ধিটুকুন আছে। আমি ওর কথা রাজি হলাম না। ও আমাদের বাসায় প্রায় 8 দিনের মতো ছিল, এবং ওই 8 দিন ও আমার বোনের সাথে, আমার ছোটো বোনের সাথে ওর সম্পর্কটা অনেক ভালো হয়ে যায়। মানে আমার ছোটো বোন ওকে অনেক টেক কেয়ার করে, আমি যতটুকু টেক কেয়ার করি আমার ছোটো বোন ওকে আরেকটু ওভার টেক কেয়ার করে। মানে আমার ছোটো বোন তখন 9 কি 10-এ পড়ে, এরকম 9-এ ফাইনাল পরীক্ষা দিবে এরকম। ও কিন্তু ছোটো মানুষ, বড় না। তো এখন ও বলে, আমি কিছু বলে যে দুলাভাই এত ভালো মানুষ, তুই দুলাভাইয়ের সাথে এরকম করিস কেন, দেখ দুলাভাই কত মানুষ। আর আমাদের বাসা আসার পরে ও 5 ওয়াক্ত নামাজ পড়তো। সকালবেলা একদম ভোরে আমার আব্বা আম্মাকে ডাকতো, আমি অবাক হয়ে যেতাম। আমি যখন চিটংয়ে থাকতাম ও কোনোদিনও নামাজ পড়তো না, ফজরের নামাজ কোনোদিনও নামাজ পড়তো না। ওর কিন্তু একদম মুখ ভর্তি ধারি, পেট পর্যন্ত ধারি। ও সকালবেলা উঠে আমার বাচ্চাকে, মানে আমার মাকে, বাবাকে, তারপরে এলাকাতে চাচা যেটা, মানে সবাইরে ঘুম থেকে উঠাবে যে উঠেন ফজরের নামাজ পড়তে যাব। আমি খুব সারপ্রাইজ হয়ে যাই, এই মানুষটা, যে মানুষটাকে আমি কোনোদিন ফজরের রক্তে ঘুম থেকে উঠাইতে পারতাম না, যে যান নামাজ পড়তে যান, অথচ সেই মানুষটা এখন সবাইকে ঘুম থেকে ডেকে উঠাইতেছে। তো ওর যতই কিছু করুক, আমার টার্গেট আমি আর ওর সাথে যাব না। আমি এরকম করে আমি কী করি, এভাবে যেতে আমি ও অনেক দিন থাকে, প্রায় 10-12 দিনের মতো থাকে, কিন্তু আমি যাই না। 10-12 দিন পরে সে বাধ্য হয়ে চলে যায়। অ্যান্ড চিটংয়ে যাওয়ার পরে ও আমাকে একদিন কল দেয়। আমাকে একদিন কল দিয়ে বলে যে মানে আমাকে একটু তুই করে সম্বোধন করে, যে তুই কি আসবি না, নাকি আমি আমার অ্যাকশন নিব। তা আমি বললাম যে অ্যাকশন নিবি মানে কি অ্যাকশন নিবি? তখন বলে যে আমি আমার অ্যাকশন নিব, নাকি তুই আসবি না। যখন সে আমাকে এরকম তুই তাই করে আমার সাথে ব্যবহার করে, তখন আমি সাথে আমার বাবাকে ডাকি। আমার বাবাকে আমি সব মানে ওর একেবারে স্টোরি সব কিছু শোনাই দিই, কিন্তু আমার সাথে যে এগুলো করছে আমি এগুলো বলি না। তখন আমার ছোটো বোন কিন্তু নেই, আমার ছোটো বোন অলরেডি চলে গেছে রাজশাহীতে। আমার ছোটো বোন হোস্টেলে থেকে পরেও চলে গেছে। বাবা আমাকে সব কিছু বলার পরে আমার বাবা আমাকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করে। ও যে আমাকে এরকম রুমের ভিতরে আটকে অনেক লোকের কাছে আমাকে দিয়ে দিচ্ছে, আমি এগুলো বলি না, কিন্তু জাস্ট আমার কষ্টের কথাগুলো বলেছে, আমাকে মারে, পিঠটাকে দেখায়, এগুলো দেখাই। তখন সকালবেলা বাবার সাথে আমাকে নিয়ে কোর্টে যায়। কোর্টে গিয়ে বাবা ওর সাথে আমার ডিভোর্স করাই দেয়।
ওই সাথে আমাকে ডিভোর্স করায়, আমি ডিভোর্স পেপার আনে, আমি ওই যে আমার ওই যে মোবাইলের ভিতরে আমার যে কাবিনের ছিল, ওই কাবিনের ছবি ছিল, আমি ছবি দেখাই, ওইটা অনুসারে ওনারা ডিভোর্স পেপার লেখে, আমি ওইখানে সিগনেচার করে ওর জন্য ডিভোর্স পেপার কুরিয়ারে পাঠাই দিই। এখন ওইটা ও কুরিয়ারিটা পাওয়ার পরে ও আমার বলতেছে যে আমাকে তখনও কল দিয়ে বলতেছে তুই আমার কাছে ঠিকই আসবি, তোরে আমি সোজা আঙ্গুল আনতে পারবো না, আঙ্গুল বাঁকা করলে তুই আমার কাছে ঠিকই আসবি, তো ঠিক আছে তুই তোর মেসেঞ্জারটা একটু অন কর। আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, আমার স্বামী, আমি বাথরুমে গোসল করেছি সেটা ভিডিও করা, ওর সাথে রুমের মধ্যে আমি যা যা করেছি সব কিছু ভিডিও করা, মানে আমার শরীরে একটা মানে একেবারে পশমগুলো পর্যন্ত এইচডি ক্লিয়ার দেখা যায় আমি যখন গোসল করি, এরকম প্রায় ও একসাথে 17টা ভিডিও আমার জন্য পাঠাইছে। আমাকে বলে যে আমি এই ভিডিওগুলো তোর জন্য পাঠাইছি কারণ হচ্ছে এখন তো তুই আর আমার বউ নেই, যখন আমার বউ ছিলি তখন তোর অসম্মান মানে আমার অসম্মান, কিন্তু এখন তো আর কিচ্ছু না, এখন আমি এগুলা ইন্টারনেটে ছেড়ে দিব, এগুলো আমি পাবলিকের কাছে পাবলিশ করে দিব। তখন আমি ওর কাছে প্রচুর কান্না করি যে দেখো তুমি অ্যাটলিস্ট এগুলো করো না, যে তুমি আমার স্বামী, একটা মেয়ে যদি তার স্বামীর কাছে নিরাপত্তা না থাকে সে কোথায় যাবে, তো তার কাছে প্রচুর কান্না করি যে প্লিজ তুমি এগুলো করো না। ও আমার কোনো কথাই শোনে না, ও বলে যে না আমি এগুলো সব নেটে ছেড়ে দিব, তা না হলে আমি যা যা বলবো আমার সাথে তা করতে হবে। আমি বললাম যে কী বলতে হবে, পরে বলতেছে যে আমি আমার কিছু ফ্রেন্ড নিয়ে আসবো, মাঝে মাঝে তুই আমাকে রাজশাহী হোটেলে একটু সময় দিবে। তখন আমি চিন্তা করি যে আমি বলি যে আচ্ছা ঠিক আছে, আমি তখন একটা প্ল্যানিং করে রাখি ও যখন রাজশাহীতে আসবে তখন আমি আমার কিছু এলাকাতে কিছু ছেলে ফেলে আছে ওদেরকে দিয়ে ওকে আটকাবো, এটা আমি একটা প্ল্যানিং করে রাখি। তো আমি কী করি, আমার মেসেঞ্জারে আমি আমার আরও কিছু ফ্রেন্ডের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করি, করার পরে ও আর আসে না, মানে ও আর তখন আসে না, ও কেন আসে না সেটা কিন্তু আমি জানি না। তো 3 দিন পরে ও আমাকে হঠাৎ করে একদিন কল দিয়ে বলতেছে যে তুমি এখন অমুক জায়গায় আছো, মানে আমাদের রাজশাহী থেকে অনেক দূরে, ওইখানে আসো। তাই আমি বলতেছি যে আমি 3 ঘন্টার মধ্যে যেতে পারবো না। ও বলে আমি তোমাকে 2 ঘন্টা সময় দিলাম, 2 ঘন্টার ভিতরে তুমি যদি না আসো আমি এই কসম সে কসম এগুলো ইন্টারনেটে ছেড়ে দেবো, এগুলো বলে হুমকি দেয়। তো আমি এই 2 ঘন্টার ভিতরে কাকে জোগাড় করবো, তখন দুপুরবেলা, চাচা তো ভাই বোন কেউ নেই। তো আমি যাই হোক আমি বলি তো আমাদের এলাকা রাজশাহী, তো ওর সাথে দেখা করি, ও কী বলে শুনি। তো ওর সাথে দেখা করতে যাই, দেখা করতে গেলে দেখি যে ও একটা লোককে সাথে করে নিয়ে আসছে। ওই লোকটাকে ও আমাকে বলতেছে যে রুমে যাও, একটা হোটেল, আমি হোটেলের নামটা না বলি, ওই হোটেলে আমাকে নিয়ে যায়, দিয়ে ওই লোকটার সাথে আমাকে আবারও সে ওই কাজটা করায়। তখন করানোর পর আমি ওর পাটা ধরে প্রচুর কান্নাকাটি করেছি, প্লিজ অ্যাটলিস্ট তুমি এগুলো করো না, আমি আর কখনো তুমি যা যা বলো আমি তখন সব কথা শুনবো। তখনও বলতেছে তো তুমি যদি আমার আরেকটা কথা রাখো তাহলে মনে করো যে আমি তোমার সব কিছু একদম সব কিছু ডিলিট করে দিব। এবং আমি তখন ওর কাছে প্রচুর কান্না করে বলি যে আমি মেয়েটাকে নেই না, আমি বলেছি আমাদের একটা মেয়ে আছে, আমাদের এই মেয়েটার কি তোমার মনে পড়ে না, আমি পৃথিবীতে এমন পাষাণ্ড দেখি নাই, একটা বারের জন্য আমার মেয়েটার কথা বলে না, আমার মেয়েটা কোনোভাবে তার মুখ থেকে বেরই হয় না, মানে মেয়ের নামটাও সে জানে না। আমার মেয়েটার নাম আমি রাখছিলাম যে আকলিমা, মানে ও আমার বলে যে তোমার মেয়ের নাম কি, মানে তোমার মেয়ে বলে, ও ওর মেয়ে বলে না। তো যাই হোক ও আমাকে ওভাবে হচ্ছে, তারপর আমার গলার ভিতরে স্বর্ণের চেন ছিল, তারপর নূপুর ছিল একটা পায়ে, যা যা ছিল আমার, এবং আমার মানি ব্যাগে শুধুমাত্র 50টা টাকা রেখে, মানে আমার হচ্ছে ওয়ালে 50টা টাকা রেখে বাকি সবগুলো টাকাও নিয়ে গিয়া ও চলে যায়। ও যখন চলে যায় তখন আমি কি করব বুঝতে পারতেছি না, আমি কি কাউকে ব্যাপারগুলো জানাবো না কি করবো, কিন্তু ভয় কাজ করে কখনো ভিডিওগুলো নেটে ছেড়ে দেয়, কারণ এরকম অনেকের মুখে শুনি যার ভিডিওগুলো এত ক্লিয়ার, মানে এগুলো ছেড়ে দিলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো এভাবে যেতে যেতে আরও প্রায় 3-4 মাসের মতো যায়। আমি একটা সময় চিন্তা করেছি না এইভাবে আসলে ওর উপরে আমি একটা অ্যাকশন নিব, এইভাবে আমি আর ওকে, মানে আমি ওকে এইভাবে আর ছাড়বো না। তখন এর মাঝে ও আরও মানে 2বারও আসে, মানে আইসাও আমাকে আধা ঘন্টা আগে ফোন দেয়, মানে 1 ঘন্টা আগে ফোন দেয়, 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে আমি যাই। আর আমি যাওয়ার সময় দেখি যে ও অনেক লোক নিয়ে আসে, মানে 5-7 নিয়ে আসে, ওরা নিচে থাকে আমি উপরে যাই। আর রাজশাহীতে ওর অনেক ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে, তখনও কিন্তু আমার ছোটো বোনটা হোস্টেলেই থাকে। আমার ছোটো বোনের সাথে আমি এই ব্যাপারগুলো কেউ শেয়ার করে না, বাবা মা আমরা কেউ শেয়ার করি না। ও কিন্তু আমার স্বামীর সাথে কন্টিনিউ কথা বলে, বা আমার স্বামীর সাথে সে একটা মোটামুটি ভালো সম্পর্ক তার। আমি আমার ছোটো বোনটা ছোটো মানুষ, ওকে আমি কী বলবো। এভাবে যেতে যেতে একটা সময় আমার ছোটো বোন বাড়িতে আসার পরে আমার ছোটো বোন ফোনে কথা বলতেছে অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টার মতো। তখন আমি আমার ছোটো বোনকে জিজ্ঞেস করেছি বোন তুই কার সাথে কথা বলতেছিস, পিছন থেকে যাই দেখি যে ও মানে আমার নাম মোবাইলটা টান দিয়ে দেখতে পেয়েছো মানে আমার হাজব্যান্ডের নাম, মানে আমার হাজব্যান্ড ডায়ালে আছে। আমি হেলো বললে তখন ও লাইনটা কেটে দেয়, আমার হাজব্যান্ড লাইনটা কেটে দেয়। তখন আমি একটু অবাক হয়ে যাই যে কিরে তুই তো দুলাভাইয়ের সাথে আধা ঘন্টা ধরে কী কথা বলতেছিস। ও বলে যে আপু দুষ্টামি করতেছে জন্য কথা বলছে। তখন আমি ওরে বলছি যে দেখ ও কিন্তু ভালো মানুষ না, ওর সাথে বেশি কথা বলবি না, ওর সম্বন্ধে কিন্তু তুই জানিস না। ও আমাকে বলতেছে তুই খারাপ বললে হবে একটা লোককে, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এত ভালো একটা মানুষ, সে কীভাবে খারাপ হয়, ও কখনো খারাপ হতে পারে না, উল্টাপাল্টা কথা বলিস না আপু। আমি কাউকে ওরে বুঝাইতে পারি না। যাই হোক ও 2 দিন থাকার পর ও হোস্টেলে চলে যায়। তো ও আমাকে তখন থেকে ও আমার সাথে একটু কম কথা বলে, আমার স্বামী আমাকে ফোন টোন দেয় না, একটু কম কথা বলে, মেয়েটাকে নিয়ে আমি কোনোভাবে পড়ে আছি।
এরই মাঝে হঠাৎ করে মানে 3 দিন পরে আমার বোন আমাদের বাড়ি থেকে যাওয়ার পরে 3 দিন পরে হঠাৎ করে আমার বোনকে আর পাওয়া যাচ্ছে না। মানে আমার বোন ওর মোবাইল ছিল, ওর মোবাইল বন্ধ, মানে ওর মোবাইল বন্ধ। তারপর হোস্টেলে কল দেওয়া হয়, হোস্টেল থেকে বলো কেন ও তো বাড়িতে গেছে। তখন আমার আব্বা বললো যে কই ও তো বাড়িতে আসে নাই, বললো যে না বাড়িতে যাবে এটা বলে আসছিলো। তখন আমি মানে আমার বন্ধু কোন 10-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, ও কিন্তু অনেক বড় হয়ে গেছে, ক্লাস 10-এ পড়লে ওকে মনে হয় যেন ভার্সিটিতে পড়ে, অনেক বড়। তখন ও মানে কী হইলেও কিছু বুঝতে পারি না, মানে ও আর মানে ওরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ও নাই নাই নাই, আমরা পেপার পত্রিকা অনেক জায়গায় খুঁজি। তখন ওর মানে কিছু ওর যে বান্ধবী ছিল ওখানে, ওই বান্ধবীদের সাথে কথা বলি। একটা বান্ধবী ছিল, ওর নাম শুধু স্বর্ণা, ওর একটা বান্ধবী ছিল স্বর্ণা মেয়েটা, বলতেছে যে বড়াপু আমি একটা কথা বলি, আমি আপনার ও না সবসময় আপনার স্বামীর সাথে কথা বলতো, আপনার স্বামীর সাথে ও সবসময় কথা বলতো। আমার স্বামীর ছিল, আমার স্বামীর নামটা ছিল কিন্তু রাসেল। ও বলে ও রাসেল দুলাভাইয়ের সাথে সবসময় ফোনে কথা বলতো। তখন আমি বলি যে কী বলো, বলে হ্যাঁ, আর ও আমার মনে হয় কি রাসেল দুলাভাইয়ের সাথে পালায় গেছে। তো আমি বলি যে কীভাবে, পরে বলে যে ও ওই দিন মানে যেদিন ও রাতের বেলায় পালাইছে ওই দিন কিন্তু সারাদিনও রাসেল দুলাভাইয়ের সাথে ছিল, মানে রাজশাহীতে ভাইয়া আসছে, ভাইয়ের সাথে ছিল। আমি বললাম কি বলো, ও রাজশাহীতে আসছে? বলে হ্যাঁ, ও তো আমাকে কল দেয় নাই। তখন আমি আমার ছোটো বোনকে আর পাইতেছি না, না পাই আমি আমার স্বামীরে কল দিলাম। কল দিয়ে বলতেছি যে তুমি এরকম ওকে দেখছো? পরে বলে না আমি ওকে দেখি নাই, ও কোথায় আছে আমি জানি না। তখন আমরা বারবার প্রেশার ক্রিয়েট করি। তখন আমি আমার পরিবারকে সব কিছু খুলে বলি যে না, ও আমার ছোটো বোনকে নিয়ে গেছে, ও নিয়ে গেছে, কারণ এরকম প্রমাণ আছে। তখন ওর যে হোস্টেলে বান্ধবী ছিল, বান্ধবীগুলোকে নিয়ে আমার আব্বা থানায় যায়। থানায় গিয়ে ওর নামে ডাইরেক্ট মামলা করে, সরাসরি অপহরণ মামলা করে। মামলা করার পরে আমার আবার থানাতে অনেকগুলো প্রায় 70,000 টাকার মতো তখন দেয় তাকে ধরে আনার জন্য, শুধু 70,000 টাকা দেয়। তখন দেওয়ার পরে কি করে পুলিশ গোয়েন্দার মাধ্যমে ওকে জাস্ট 12 ঘন্টার ভিতরে চিটং থেকে ধরে ফেলে, মানে কোনো কথা না বলে ওকে চিটং থেকে ধরে ফেলার পরে ওকে সরাসরি চিটং থেকে রাজশাহী হচ্ছে থানাতে ট্রান্সফার করা হয়, সদর থানাতে তখন ট্রান্সফার করা হয়। এখন রাজশাহীতে ওকে আনা হয়েছে, ওকে মানে মারা কাটে যাই করে ও বলে যে না ওকে নিয়ে যায় না, ও কিছুই জানে না। তখন এখন তারপরে হচ্ছে মানে এভাবে আমরা অনেক করতেছি না, ও কোনো কিছুই বলে না। একটা সময় ও পাগল হয়ে যায়, মানে তখন থাকা অবস্থায় ও পাগলের মতো হয়ে যায়, মানে পাগলের মতো হয়ে যায়, ওটা পাগলের অভিনয় করে, পাগল হয় না, মানে এরকম পাগলামি করে অভিনয় করে। তখন কীভাবে পুলিশ তাকে আদালতে নিয়ে যায়, ওখানে রিমান্ড চাওয়া হয়। তখন ওটা 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এখন রিমান্ডে নেওয়ার পর ওর পাগলামি ভালো হয়ে যায়। তখন রিমান্ডে নেওয়ার পর ও স্বীকার করে আমার ছোটো বোনকে নিয়ে গেছে, কিন্তু আমার ছোটো বোনকে ও ইন্ডিয়াতে কামরুল কামাখ্যা পাঠাই দিছে। তখন আমার বাবা বলতেছে যে কামরুল কামাখ্যা তোমার সাথে কি? পরে বলতেছে যে কামরুল কামাখ্যা পাঠাই দিছে আমার ছোটো বোনকে। তখন আমরা কিছুই বুঝতে পারতেছি না যে ও কামরুল কামাখ্যা ও কী করবে। তখন কি করি, ওর বাবা মা যে নাম্বারগুলো আমাকে, ওর বাবা মায়ের যে নাম্বারগুলো আমাদেরকে দিচ্ছে সেই নাম্বারগুলোতে কল দিয়ে নাম্বারগুলোও বন্ধ, ওর বাবা মায়ের নাম্বার বন্ধ, ওর বাবা মায়ের নাম্বার আর লাইন পাওয়া যাচ্ছে না। তখন আমরা যে বাসায় ভাড়া ছিলাম আমরা সবাই মিলে সেই বাসায় যাই। বাসায় যাওয়ার পরে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করি, ও আমাকে যে আমার রাঙামাটিতে 2বার ও নিয়ে গেছিলো, আমার মোটামুটি রাস্তাঘাটগুলো একটু চেনা আছে। তো আমি ওই রাস্তাঘাট অনুসারে ওকে আমরা নিয়ে যাই, একটা গ্রামের বাড়ি ছিল, ওই গ্রামে আমি আমার আব্বাকে আম্মাকে ওর গ্রামের বাড়িতে যাই। ও কিন্তু তখনও থানা হাজতে আছে। গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমরা যেটা জানতে পারি, ও যেই শ্বশুর বাড়ি আমাকে দেখাইছিল এটা কিন্তু ওখানে ওর কোনো সম্পর্ক নাই, মানে এটা ওর শ্বশুর বাড়ি না, এটা ওর কিছুই না, মানে এটা ওর কোনো কিছুই না। তখন কাবিন নামায় ওর যে ঠিকানা ছিল বা কাবিন নামা ছিল, পরে ওর যেই মানে কাবিনে যে ঠিকানা ছিল সেই ঠিকানা অনুসারে যাই দেখছি যে এগুলো সম্পূর্ণ ফেক। মানে ওর জন্ম নিবন্ধন কাগজটা দেখেও বিয়ে করছে, কিন্তু জন্ম নিবন্ধনের কাগজটা পুরোই ফেক। মানে ওর বাবা মা নাই, ওর যে জন্ম নিবন্ধনের যে চেয়ারম্যানের কাছ থেকে সার্টিফিকেট নিছে, ওই চেয়ারম্যান ওকে চিনেই না, মানে টোটালি চিনেই না। তো কীভাবে ও সার্টিফিকেট নিল চেয়ারম্যান কিছুই বলতে পারে না। তখন আমরা কিন্তু চেয়ারম্যানের নামও মামলা করি, তো কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু তখনও ও ওইখানে আছে, রিমান্ডে আছে। তখন আব্বা হচ্ছে বড় পুলিশের একজন বড় কর্মকর্তা, ওনার নাম না বলি, তার সাথে আব্বা কন্ট্রাক্ট করে যে ও এইভাবে করছে, ওকে কি করা যায়। তখন মূল ঘটনা বেরিয়ে আসে, ওকে রিমান্ডে দেওয়া হয়, আবার রিমান্ড দেওয়া হয় 3 দিনের। আবার 3 দিনের রিমান্ডের ভিতরে সব কিছু বেরিয়ে আসে। ও আসলে মূলত হচ্ছে ওর বাড়ি ইন্ডিয়াতে, কলকাতাতে ওর বাড়ি, বাংলাদেশে ওর কিছুই নাই। আসলে ও এগুলোই করে, বাংলাদেশ থেকে বিভিন্ন মেয়েদের সাথে প্রেম ভালোবাসা করে মেসেঞ্জারে বা যাকে যেভাবে পারে সেভাবে হচ্ছে ও বাংলাদেশ থেকে মেয়েদেরকে ইন্ডিয়াতে পাচার করে। শুধু ওর পাচার করাই ওর উদ্দেশ্য, মানে ও শুধু পাচারের কাজগুলোই করে। তখন এগুলো সব কিছু নিজের মুখে স্বীকার করে। ইন্ডিয়াতে ওর বাবা মায়ের ঠিকানা দেওয়া হয়, সেই ঠিকানা অনুসারে হ্যাঁ ওর বাবা মাকে পাওয়া যায়। ওখানে রাষ্ট্রীয়ভাবে ইন্ডিয়াতে একটা মামলা করা হয় বাংলাদেশের পক্ষ থেকে হাই কমিশনের মাধ্যমে। মামলা করার পরে আমরা সব কিছু জানতে পারি। তখন আমাদের ছোটো বোন নাই, ছোটো বোনকে পাওয়া যাচ্ছে না। ও বলে যে ও ছোটো বোনকে কামরুল কামাখ্যা বিক্রি করছে। তো আমার আব্বা অনেক টাকা, আমাদের জায়গা সম্পত্তি মানে অনেক টাকা, শুধু ঘর ভিটাটা ছাড়া আমাদের আর কিচ্ছু বাকি ছিল না। আমার আব্বা প্রায় 40 লাখ টাকার মতো
নষ্ট করছে আমার ছোটো বোনের খোঁজার জন্য। 40 লাখ টাকার মতো নষ্ট করার পরে লাস্টে একটা মানে একটা ঠাকুর টাইপের একটা ঠাকুর ধরা হয়েছিল, মানে ঠাকুর। বাট ও যে বলেছিল মুসলমান, ও কিন্তু মুসলমান না। আমি এটা বলতে ভুলে গেছিলাম, ও কিন্তু মুসলমান না। মানে ও কিন্তু মূলত হচ্ছে যে মানে খ্রিস্টান ধর্মের মানুষ, হিন্দুও না, ও খ্রিস্টান। ওর অরিজিনাল যারা বাবা মা ইন্ডিয়াতে আছে তারা কিন্তু খ্রিস্টান, ও কিন্তু খ্রিস্টান। ও কিন্তু অনেক বড় একজন এজেন্টদার, অনেক বড় এজেন্ট। তো মানে এরপরে কি আমার বোনকে পাওয়া যাচ্ছে না, কামরুল কামাখ্যা থেকে অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা একটা বৈষ্ণব ধরি, কামরুল কামাখ্যারই একটা মানে বৈষ্ণবের মতো উনি, ওনাকে ধরি। ওনাকে ধরার পরে ওনার সাথে আমার আব্বার কন্ট্রাক্ট হয় বাংলাদেশিতে। ইন্ডিয়াতে হচ্ছে 12 লাখ রুপি কন্ট্রাক্ট হয় যে উনি বের করে দিতে পারবে। 27 দিন পরে আমার বোনকে খুঁজে পাইছে। আমার বোনের দিকে তাকাইলে তাকে চেনা যাইতো না, মানে ওর চেহারাটা এমন হয়েছে যে মানে একেবারে কালো কুচ্ছিত হয়ে গেছে। ওর মাথায় কোনো চুল নাই, মাথায় সবগুলো চুল পড়ে গেছে, মানে একটা চুলও মাথার ভিতরে নাই। হাতের আঙ্গুলগুলো এক একটা লম্বা, মানে ওকে দেখলে টোটালি কেউ চিনতে পারবে না। অনেক কষ্ট আমরা কামরুল কামাখ্যা থেকে ওকে নিয়ে আসি। ওকে নিয়ে আনার পরে আমাদের এলাকাতে আনি। এলাকাতে হুজুর কবিরাজ কোনো কিছুই বাদ দেই নাই। আজকে প্রায় 6-7 বছর হবে আমার বোনটা এভাবে পড়ে আছে। ও কোনো কথা বলতে পারে না, ও জাস্ট যেদিকে আছে ওদিকে তাকায় থাকে আর পাগল, মানে হাত দিয়ে খালি এটা লেখে, চুলকায়। আমরা অনেক কবিরাজের কাছে নিছি, অনেক কিছু নিছি, বাট কোনো কিছুই করতে পারি নাই। রাজশাহীর পত্রিকায় সব, প্রথম আলোয় পত্রিকায় এই কথাগুলো আসছিল যে ওকে ও যে নারী পাচারকারী, এটা কিন্তু পত্রিকায় আসছিল। যারা পত্রিকা পড়েছেন তারা হয়তো জানবেন। ইন্ডিয়ান রাসেল ওর নাম, ওর অরিজিনাল নাম ছিল হচ্ছে বিমল বড়ুয়া ওর নাম ছিল বিমল বড়ুয়া। আর ও ছদ্মনাম ছিল রাসেল। তো এটা কিন্তু প্রথম আলোয় পত্রিকায় আসছিল। এটা 2016 সালেতে 2016 সালের দিকে প্রথম আলোয় পত্রিকা সহ অনেকগুলো পত্রিকায় নিউজটা আসছিল। তো এরপর থেকে ওর সাথে আমাদের আর কোনো যোগাযোগ নেই। ও আইনিভাবে ও কী হয়েছে না হয়েছে, ওকে এখান থেকে হচ্ছে ইন্ডিয়াতে ট্রান্সফার করা হয়। এখানে প্রায় ওর 2 বছরের মতো সাজা হয়। 2 বছর সাজা হওয়ার পরে ইন্ডিয়াতে ট্রান্সফার করা হয়, ইন্ডিয়াতে নিয়ে যায়। এরপর থেকে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। আমার বোনটা এখনও পাগল হয়ে আছে। আর আমার মেয়েটা এখন অনেক বড় হয়েছে, আলহামদুলিল্লাহ স্কুলে পড়ে। আমি আর বিয়ে করি নাই, এভাবেই আছি। আপন ভাই, আজকে আমি আমার স্টোরিটা আপনার কাছে শুধুমাত্র এই কারণে বললাম যে শুধুমাত্র আপনাকে এই কারণে আমি আমার স্টোরিটা শুধু এই কারণে আপনাকে জানাইলাম যে আজকাল মেসেঞ্জারে অনেক ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করে এবং একদিন কথা বলার পরে দ্বিতীয় দিনে তার সাথে দেখা করতে চলে যায়, মানে এর পরের দিনে তার সাথে দেখা করতে চলে যায়। আর আমি একটা ব্যাপার বলে রাখি যে কবিরাজের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারছি, আমাদের এলাকার কবিরাজ ও আসলে অনেক প্যারানর্মাল, ও অনেক কিছু জানে। ও জিন হাজির করে বা ও এগুলোই করে। আরেকটা ব্যাপার আমি বলে রাখি, ও যে আমার যে মাথায় চুল কাটায় নিছিল ওইটাই কিন্তু ও নিজেই কাইটা নিয়েছে, কিন্তু স্বীকার করছিল ও আমার মাথার চুল কেটে নিছে এবং আমার বোনকেও তাবিজ করছিল। ও রাজশাহীতে অনেকবার আসছে গোপনে আমার বোনের সাথে দেখা করছে। এবং আমার বোনের একটা ব্যাপার আমি বলে রাখি, আমার মনে ছিল না কথাগুলো। আমার বোনের শরীরের ভিতরে কিন্তু তাবিজ পাওয়া যায়। আমার বোনের চামড়ার ভিতরে 3টা তাবিজ পাওয়া যায়। তো 3টা তাবিজ পাওয়া যায় আমার বোনের চামড়ার ভিতরে। এর ভিতরে একটা তাবিজ ও নিজে ঢোকায়, এবং আমরা সবশেষ জানতে পারি আসলে পৃথিবীতে ভয়ঙ্কর মানুষের নাম আমরা শুনেছি, কিন্তু মানুষ যে এতটা ভয়ঙ্কর হয় সেটা কখনো বুঝতে পারি নাই। আমি সবগুলো ভাই বোনদের কাছে আজকে হাত জোর করে মিনতি করব। আমি মায়া সবার কাছে হাত জোর করে মিনতি করে যাচ্ছি, কখনো কারোর সাথে অপরিচিত কারোর সাথে মেসেঞ্জারে কথা বলেই 2 দিন কথা বলে তার সাথে দেখা করতে যাবেন না। এটা সবার কাছে আমার বিনীত রিকোয়েস্ট। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার গল্পটা শোনার জন্য। আমি আসলে এই গল্পটা শুধুমাত্র এই কারণে নিয়েছি, ওখানে প্রেমটা শুরু হয়েছিল মেসেঞ্জার কিংবা ফেসবুক বা ভার্চুয়াল থেকে। আমি এই দৃশ্যটা একেবারে সবচেয়ে বেশি দেখতে পাই। আমরা আজকাল যাদের সাথেই ফোনে কথা বলি, একদিন কথা হইলে দ্বিতীয় দিন আমরা তার সাথে দেখা করতে চলে যাই এবং তৃতীয় দিন তার সাথে সে যেখানে নিয়ে যায় সেখানে। মানে কেন এত বিশ্বাস কেন করতে হবে একটা মানুষের সাথে ফোনে কথা বল? আমি এরকম অসংখ্য স্টোরি আছে আমার এই রিলেটেড, মানে প্রেম ভালোবাসা মেসেঞ্জারে হয়েছে, মোবাইলে হয়েছে, রং নাম্বারে হয়েছে, ইমোতে হয়েছে, বিভিন্ন ভার্চুয়ালে হয়েছে, বাট এরকম অসংখ্য স্টোরি আমার কাছে আছে। আমি আপনাদের কাছে আজকে এই রিকোয়েস্ট করে যাবো, ডিয়ার ভিউয়ার্স, যারা আপনকে ভালোবাসেন, অ্যাটলিস্ট আমাকে যারা ভালোবাসেন, আমি প্রেম ভালোবাসার বিপক্ষে না, কিন্তু আমি আপনাদের কাছে এটুকুন রিকোয়েস্ট করবো, কারোর সাথে যখন মেসেঞ্জারে বা ফেসবুকে আপনার সম্পর্ক হবে, অ্যাটলিস্ট আপনি একটু জাস্টিফাই করবেন তার সম্বন্ধে, তাকে সময় নেবেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 5টা সম্বন্ধে আপনি যখন কনফার্ম হয়ে যাবেন, একেবারে নিশ্চিত হয়ে যাবেন যে হ্যাঁ সে ভালো,
তারপরে আপনি তার সাথে দেখা করবেন। হুট করে কারোর সাথে আজকে ফোনে কথা বলে কালকেই তার সাথে দেখা করতে যাবেন না। এটা হচ্ছে সবার কাছে আমার বিগলি রিকোয়েস্ট। এবং আজকের এই গল্পে থেকে আপনি যেটা শিখলেন সেটা হচ্ছে এটাই শিক্ষা, কখনো অপরিচিত কারোর সাথে মেসেঞ্জারে 2-3 মিনিট কথা বলার পরে তার সাথে দেখা করতে যাবেন না। সেটা হোক ছেলের ক্ষেত্রে কিংবা মেয়ের ক্ষেত্রে। কোনো ছেলের ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো অনুষ্ঠানে নেক্সট কারো জীবনের গল্প নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।